আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 6 পড়তে যাচ্ছি। এই অধ্যায় 6টা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আশা রাখি, কারণ পুরো কেমিস্ট্রিটা আমাদের থিওরিতে ভর্তি। এই থিওরির মধ্যে এই একটা চ্যাপ্টারের মধ্যে সব শুরু থেকেই শেষ পর্যন্ত হচ্ছে ম্যাথ। আর ম্যাথ থাকলে নাম্বার পেয়ে যাওয়াটাও ইজি, এবং এগুলো আনসার করতে হচ্ছে এগেন কি আছে তোমাদের বেশ মজা লাগে আর কি। আর বাদ বাকি যতগুলো চ্যাপ্টার আছে ম্যাথ আছে কিন্তু খুবই কম। তো চলো শুরু করা যাক আমাদের এই অধ্যায় 6, অর্থাৎ মোল ও মোলের ধারণা। তাহলে প্রথমেই জানতে হবে আমাদের কি মোল জিনিসটা কি। ওকে, মোল বলতে বোঝার জন্য আমাদের বেসিক কিছু কনসেপ্ট থাকা দরকার। সেটা হচ্ছে গিয়ে কি, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো সোডিয়ামের ভর কত, তুমি কি বলবে 23। এই 23 ভরটা এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের সাথে যদি আমরা সোডিয়ামের প্রকৃত ভরকে তুলনা করি, সেই একটা তুলনীয় ভর অর্থাৎ আপেক্ষিক ভরটাই হচ্ছে 23। তাহলে চলো এই যে আপেক্ষিক ভরটা আছে অর্থাৎ সোডিয়ামের, আমরা বলতে পারি হচ্ছে যে, বা সোডিয়াম বলতেছি, ম্যাগনেসিয়াম হতে পারে, যে কোনো মৌল হতে পারে আর কি। তাহলে এই যে মূল সংখ্যা বলতে আমরা মেইনলি যে জিনিসটা বুঝবো, মূল সংখ্যা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। গ্রামে প্রকাশিত ভর একেবারে কমনভাবে এটা জেনে রাখবা। তাহলে আমি যদি বলি সোডিয়ামের ভর কত, তুমি যেটা বললে সেটা হচ্ছে 23। যখনই আমি একে গ্রামে প্রকাশ করব তখনই আমরা একে বলতে পারবো 1 মোল। কি বলতে পারছি? 1 মোল। ওকে, যদি ধরো তোমার কাছে কি বলা আছে যে সোডিয়ামের জায়গায় না স্যার আমি সোডিয়াম নিব না, আমি হচ্ছে অ্যালুমিনিয়াম নিতে চাই, তাহলে অ্যালুমিনিয়ামের ভর কত? 27। একে যখনই তুমি গ্রামে প্রকাশ করবে তখনই তাকে আমরা বলতে পারবো হচ্ছে 1 মোল। অর্থাৎ গ্রামে প্রকাশিত আপেক্ষিক ভরটাকেই আমরা বলছি তার মূল সংখ্যা। এখন তুমি এখান থেকে আমাকে বলতে পারো যে স্যার আমরা কি শুধুমাত্র এই যেই যখন হিসেবগুলা করছি আমরা আপেক্ষিক ভর বলছি, আপেক্ষিক পারমাণবিক ভর নাকি আণবিক ভর এরকম? দেখো, যদি আমাদের পরমাণু হয় 1 মোল পরমাণু মানে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের গ্রামে প্রকাশ। যদি বলে যে আমরা যদি একটু আণবিক ভরের কথা চিন্তা করি, যে আপেক্ষিক আণবিক ভর হতে পারে, যেমন হচ্ছে ধরো আমি এবার বললাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, তাহলে এইটার ক্ষেত্রে আমরা জানি ভর কত? 23 প্লাস ক্লোরিনের ভর হচ্ছে 35.5। ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 58.5। আপেক্ষিক আণবিক ভর কত হচ্ছে? আণবিক ভর হচ্ছে 23 প্লাস 35.5, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 58.5। একে যখনই আমরা গ্রামে প্রকাশিত করব তখনই আমরা বলছি হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল বলতে আমরা বুঝতেছি হচ্ছে সাধারণত 1 মোল বলতে বোঝায় হচ্ছে যে গ্রামে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর। তার মানে যে কোনো অণু, যেমন ধরো সোডিয়াম কিন্তু পরমাণু যা অণুতা, অর্থাৎ একটা পরমাণু নিয়েই কিন্তু অণু তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তার কি বলতে পারতেছি যে আপেক্ষিক আণবিক ভরই হচ্ছে তার 1 মোলের সমান। এই যে মোল আছে, এই মোলকে আমরা সাধারণত লিখতে পারি হচ্ছে, একক লিখতে পারি হচ্ছে MOL কিংবা MOLE, পুরাটাই হচ্ছে মোল। এবং এই মোলের প্রকাশক হচ্ছে N। কেন? নাম্বার অফ মোল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে কি আমরা দুইটা লাইন একটু খুব গুরুত্বের সাথে হচ্ছে খেয়াল রাখতে হবে। যখনই তোমরা মোল কথাটা পাবা, মোল মানেই হচ্ছে মাথায় রাখবে যে মোল সমান গ্রামে প্রকাশিত ভর। গ্রামে প্রকাশিত আপেক্ষিক ভর, টু বি স্পেসিফিক। তাহলে কি হচ্ছে? গ্রামে প্রকাশিত আপেক্ষিক ভর। এখন আসি, এই মোলকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম স্যার? আমরা প্রকাশ করেছিলাম হচ্ছে N দিয়ে। N ইজ ইকুয়াল লিখে রাখলাম, এটা আমাদের বেশ কাজে লাগবে। কি কাজে লাগবে একটু পরেই দেখতে পারবেন। এখন ধরো আমাকে এই জায়গা থেকে বলল যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল। তাহলে আমরা লিখতে পারি স্যার 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল। তাহলে স্যার একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি বের করতে চাই, সে তোমাকে কোশ্চেনে বললো যে 10 গ্রাম সোডিয়ামে কত মোল হয়, তাহলে আমরা লিখতে পারি
1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল 1/58.5 মোল। আর এই জায়গা থেকে বাংলায় মোল লিখছি, তুমি ইংরেজিতেও MOL লিখতে পারো, MOL লিখতে পারো, কিন্তু খবরদার শুধু এম দেওয়া যাবে না। শুধু এম দিয়ে কিন্তু মোল বোঝায় না, শুধু এম দিয়ে মোলাল বোঝায়। ওই পার্টগুলো তোমাদের নাইও এবং পরবর্তীতে ওগুলো শিখে নেবে আর কি। এখন আসলে আমাদের কোশ্চেনে ছিল কি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কত মোল। তাহলে আমরা লিখতে পারি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 × 10 ডিভাইডেড বাই 58.5 মোল। ক্লিয়ার? ওকে, এখন এই জায়গা থেকে আমাদের বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে কি, খেয়াল করে দেখো তো, নিচে আমার যে সংখ্যাটা আছে এই নিচের সংখ্যাটা হচ্ছে গিয়ে কি তার আপেক্ষিক ভর। এটা কি ফিক্সড ভ্যালু কোনো একটা মৌলের জন্য, এটা আমরা বা মৌল বলছি, কোনো একটা অণুর জন্য, কোনো একটা যৌগের জন্য এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। তাহলে আমরা এই জায়গা থেকে যে 58টা পেলাম এটা হচ্ছে আপেক্ষিক ভর, এটা হচ্ছে আপেক্ষিক ভর। আর যাকে আমরা হচ্ছে গিয়ে কি লিখতে পারি, এই আপেক্ষিক ভরকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এম দিয়ে, লিখলাম। উপরে খেয়াল করে দেখো র্যান্ডম যে কোনো একটা গ্রামে প্রকাশিত ভর দিয়ে দিয়েছে না, 10 গ্রাম। 10 গ্রাম দিয়ে কি বোঝায়? নাথিং। সো এই যে 10 গ্রাম র্যান্ডম একটা ভর দিয়ে দিছে, এই ভরটা হচ্ছে ওয়েট মানে ওজন, আমরা এভাবে করে চিন্তা করতে পারি। তাহলে আমাদের এটাকে প্রকাশ করবো হচ্ছে কি দিয়ে, ডাব্লিউ দিয়ে। আর ক্যালকুলেট করলে খেয়াল করে দেখো তো, ক্যালকুলেট করে আমরা কি পেলাম, আমরা মূল সংখ্যা পেলাম না, মূল সংখ্যাকে প্রকাশ করি কি দিয়ে, এন দিয়ে। তাহলে কি স্যার আমরা লিখতে পারি যে n ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে আমাদের একটা কি হয়ে গেল, ইকুয়েশন ফর্ম হয়ে গেল। খুব ইজিলি আমরা চাইলে এটার মধ্যে দিয়েই যে কোনো একটা ম্যাথ করে ফেলতে পারি। তাহলে খেয়াল করে দেখো স্যার, আমরা এখানে কিন্তু লিখে রেখেছিলাম n ইজ ইকুয়াল টু ফাঁকা, এই জায়গাটায় আমরা লিখবো ফার্স্টে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এম হচ্ছে কি আপেক্ষিক ভর, ডাব্লিউ হচ্ছে গিয়ে কি গ্রামে প্রকাশিত প্রদত্ত ভর, গ্রামে প্রকাশিত প্রদত্ত ভর, এভাবে করে মাথায় রাখবে। তাহলে ধরো আমাদের কাছে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, আমাদের কাছে একটা কোশ্চেন দেওয়া হলো, সে আমরা বলছি যে আমরা নিতে পারি ধরো এবারে আমাদের কোশ্চেনটা বলা হয়েছে হচ্ছে যে 5 গ্রাম H2SO4 মূল সংখ্যা কত, মূল সংখ্যা কত। তাহলে চলো আমরা এখান থেকে কি কি ডেটা পাচ্ছি আগে ডেটাগুলো একটু দেখে নিই। তাহলে আমরা এখানে কি কি ডেটা পেলাম, আমরা এখানে ডেটা পাচ্ছি, দেখো গ্রামে প্রকাশিত একটা র্যান্ডম ভর। তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 5 গ্রাম। এরপরে বলেছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এম অফ সালফিউরিক অ্যাসিডের আমরা আণবিক ভরটা বের করে নিব। এম অফ সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু আমাদের কত আসছে খেয়াল করে দেখো, হাইড্রোজেনের ভর 1 আছে হচ্ছে 2টা লিখলাম, প্লাস সালফারের ভর হচ্ছে 32 লিখলাম, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে কত 16 আছে কত 4টা লিখলাম। ক্যালকুলেট করলে দেখবে ভ্যালু আসছে 98। আপেক্ষিক ভরের কিন্তু নর্মালি কোনো একক হয় না, যেহেতু দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই আমরা আপেক্ষিক ভরের কোনো একক লিখি না। চাইলে বের করা যায়, এটা আমরা দেখাবো একটু পরে। এখন দেখো আমাকে বের করতে বলেছে কি মোল সংখ্যা কত, তার মানে n ইজ ইকুয়াল ওয়াট। তাহলে চলো আমরা বের করি। আমরা জানি n ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউর ভ্যালু কত ছিল 5 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত ছিল 98। তাহলে করে দেখো আমাদের ভ্যালুটা কত আসতেছে 0.051। তাহলে আমরা এখান থেকে ভ্যালু পেলাম কত, আমরা এখান থেকে ভ্যালু পেলাম হচ্ছে 0.051, আর এটা কি হয়ে যাচ্ছে মোল। পরবর্তী আরেকটা টাইপের ধরো কোশ্চেনটা একটু রিভার্সে আমরা একটু চিন্তা করে দেখি। রিভার্সে চিন্তা করলে আমাদের কি আসে, বলল 0.25 মোল কোন যৌগ নেওয়া যেতে পারে। ধরো আমরা নিতেছি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডই নেই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে
ভর কত। ওকে, তাহলে ফার্স্ট একটু খেয়াল করে দেখি, আমাদের মূল সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ এন এর ভ্যালু n ইজ ইকুয়াল টু 0.25 মোল। তার সাথে এবার হচ্ছে আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া নেই অ্যাকচুয়ালি, আমরা এটা কি মুখস্থ জানি, যে কোনো পরমাণুর সাধারণত আণবিক ভরগুলো আমরা জানি। এম অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু, দেখো ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে কত 16 প্লাস 1, আর তার সাথে দেখো একটা 2 আছে, তার মানে হচ্ছে 2 দিয়ে গুণ। তাহলে আমাদের কি হচ্ছে 24 প্লাস 17 দুগুণা 34, তাহলে আমাদের কত থাকে 58। ওকে, আচ্ছা এখন স্যার একটু খেয়াল করে দেখি, আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে ভরটা হচ্ছে বের করে ফেলেছে, আমাকে বের করতে বলেছে এর ভর কত হয়। এটা কিন্তু আপেক্ষিক ভর, অ্যাকচুয়ালি এতটুকু মোলের মধ্যে কি পরিমাণ এটা আছে তা তো জানি না, অর্থাৎ আমরা ডাব্লিউটা বের করব, ডাব্লিউ ইজ ইকুয়াল 1। তাহলে আমরা কি লিখতে পারি স্যার, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আমার বের করতে হবে ডাব্লিউ, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এন এম। এখন আসি এন এর ভ্যালু হচ্ছে 0.25 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে আমাদের কত আসলো 58, ক্যালকুলেট করলেই আমাদের কি চলে আসবে, আমাদের হচ্ছে ডাব্লিউ বের হয়ে চলে আসবে। তাহলে আমরা একটু দেখি 0.25 ইন্টু 58, তার মানে আমার আসে 14.5, তাহলে আমাদের কি আসবে 14.5। একক কি স্যার, এটার একক হচ্ছে গ্রাম। এখন খেয়াল করে দেখো, আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে একটা কথা, যে আপেক্ষিক ভরের সাধারণত একক হয় না। কেন হয় না? কারণ সমজাতীয় দুটি রাশির অনুপাত, অর্থাৎ গ্রাম ডিভাইডেড বাই গ্রাম কিভাবে হয়, নর্মালি আমরা ধরো প্রকৃত ভর ডিভাইডেড বাই প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের হ্যানত্যান 12 ভাগের 1 ভাগের ভর দিয়ে আর কি ভাগ করলে আমাদের কি আসবে, আমরা হচ্ছে কিনা আপেক্ষিক পারমাণবিক ভর পাই, আপেক্ষিক পারমাণবিক ভর পাই। এখন স্যার খেয়াল করে দেখো, প্রকৃত ভর মানে হচ্ছে একটা গ্রাম, আর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের প্রকৃত ভরটাও একটা গ্রাম, গ্রাম গ্রাম কাটা যায়, তাই আপেক্ষিক ভরের কোনো একক থাকে না, একক নেই। কিন্তু মোলের ক্যালকুলেশনে, যখন আমরা মোলের ক্যালকুলেশনে আসবো তখন চাইলে কিন্তু আমাদের বের করা যায় একটা একক। যেমন ধরো আমরা জানি কি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম যদি হয়, তাহলে আমরা কি এখান থেকে স্যার বলতে পারি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এন, আর ডাব্লিউর একক কি গ্রাম, এন এর একক কি মোল, তাহলে এক হিসেবে এই আপেক্ষিক পারমাণবিক ভরের একক বলা যায় গ্রাম পার মোল। এটাও মাথায় রেখো, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, আণবিক ভর, এদের একক চাইলে আমরা এভাবে গ্রাম পার মোল আকারেও প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে গ্রামের সাথে মোলের একটা সম্পর্ক দেখে ফেললাম। এবার আমরা নেক্সট একটা টাইপের কথা হচ্ছে জানবো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। খুব স্পেশাল একটা নাম্বার আমি কল্পনা করে নিচ্ছি, ধরো নাম্বারটা হচ্ছে 2, কত 2। ধরো আমি যদি সবসময় 2 নিব, 2 নেওয়ার পর আমি একটু হিসেব করে দেখি, 2টা মার্কার কলম, 2টার ভর 20 গ্রাম। আমি যদি 2টা বেঞ্চ নিতাম, 2টা বেঞ্চের ভর হয়তো বা আসতো কি 40 কেজি। যদি 2জন মানুষ নিতাম, গড়পড়তায় ধরে নাও 100 কেজি। তার মানে সংখ্যাটা আমি স্পেসিফিক রাখছি, একটা ফিক্সড নাম্বার, ওই ফিক্সড নাম্বারের ভর ডিফারেন্ট আসছে। সিমিলারলি পরমাণুর ক্ষেত্রেও খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বের করলেন। সেই অ্যাভোগাড্রো একটা স্পেশাল নাম্বার দিলেন, স্পেশাল নাম্বার দিয়ে বললেন আমি যে কোনো পরমাণুর যদি ওই স্পেসিফিক নাম্বারটার ভর মাপি, দেখা যাবে এটা 1 মোলের সমান হয়। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি স্যার, মোল সমান গ্রামে প্রকাশিত আপেক্ষিক ভর, তার সাথে আমরা লিখতে পারি সেই স্পেশাল নাম্বারটা, তাকে আমরা বলি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল এন ক্যাপিটাল এ সাবস্ক্রিপ্টে, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটার খুব ইন্টারেস্টিং একটা পার্ট কি, ধরো তুমি 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম ক্লোরাইড পরমাণু বা অণু নিয়েছো, তাহলে সোডিয়াম ক্লোরাইড অণুর ভর বা অণু সমান আমরা বলতে পারি হচ্ছে 1 মোল। আর 1 মোল মানে হচ্ছে আমরা জানি কি
এক মোল মানে হচ্ছে আমরা জানি তার গ্রামে প্রকাশিত ভর, অর্থাৎ আমরা বলতে পারি 58.5 গ্রাম। আবার সিমিলারলি আমি সংখ্যাটাকে সেম রাখলাম 6.023 ইন্টু 10⁻23t। সে এই জায়গায় আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় নিচ্ছি হচ্ছে ধরো পানি, পানির অণু সমান 1 মোল, আর এই 1 মোলের ভর হয় কত, 18 গ্রাম। তাহলে খেয়াল করে দেখলে আমি কি করছি, এই সংখ্যাটা সেম রাখছি, জাস্ট তাদের ভরের ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। ধরো এখন তোমাকে এই টাইপেরই একটা কোশ্চেন দেওয়া হলো এভাবে যে আমাকে বলল 10টি H2O এর মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত। তাহলে আমরা কিভাবে হিসেব করতে পারি, দেখো জানা জিনিসটা কি, জানা ব্যাপারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t H2O এর মোল সংখ্যা সমান 1। তাহলে আমরা কি বলতে পারি, স্যার একটি H2O এর মোল সংখ্যা হবে 1 ডিভাইডেড বাই, আমি সংখ্যাটাকে একটু ছোট করে লিখি, সেটা হচ্ছে গিয়ে কি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো লিখলাম, কারণ কি এটার মানই তো এইটা 6.023 ইন্টু 10⁻23 তো হচ্ছে আমাদের এটার ভ্যালু। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 10টি H2O এর মোল সংখ্যা হবে হচ্ছে 1 ইন্টু 10 ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন হিসাব করলে কি পাবো, মোল সংখ্যা পাই। খেয়াল করে দেখো এই যে যেই 10 আসলো, এই 10টা কি র্যান্ডম একটা সংখ্যা বের করলাম না, আমরা র্যান্ডম সংখ্যা ধরছি 10। সো এইটা র্যান্ডম সংখ্যা অর্থাৎ নাম্বার আমরা n দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো ঠিক আগের মতো একটা ইকুয়েশন ফর্ম হয়ে যাচ্ছে, আমরা বলতে পারি n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই na বলা যায়। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল, বেস ফর্মুলাটা আমি সাজাইতে চাচ্ছি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আবার n ইজ ইকুয়াল টু তো আমি বলতে পারি যে n ডিভাইডেড বাই na। তাহলে এই অনুযায়ী আমাদের কোশ্চেনটাও একটু কি হতে পারে, কোশ্চেনটাও আমরা একটু মডিফাই করে নিতে পারি। কোশ্চেনটা কীরকম হতে পারে, কোশ্চেনটায় ধরো তোমাকে বলা হলো যে 10টি সালফিউরিক অ্যাসিডের ভর কত, কত বলেছে, 10টি সালফিউরিক অ্যাসিডের ভর কত। তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা একটু নিয়ে নেই। ওকে, তাহলে 10টি সালফিউরিক অ্যাসিডের ভর কত। তাহলে খেয়াল করে দেখো তো আমাকে কি কি ডেটা দেওয়া আছে, আমাকে ডেটা দেওয়া আছে কিন্তু নাম্বার, র্যান্ডম নাম্বার কয়টা, 10টা। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা বসাতে পারি হচ্ছে 10। সালফিউরিক অ্যাসিডের ভর কত আমাকে বের করতে বলেছে কি স্যার, বের করতে বলেছে ডাব্লিউ ইজ ইকুয়াল ওয়াট। তাহলে খেয়াল করে দেখো তো আমার রিলেশনটা কার সাথে, ডাব্লিউর সাথে n, তার মানে এই বাকি দুইটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে। দেখো নাম্বার অফ অ্যাভোগাড্রো এটা কিন্তু মুখস্থ মান, আমরা লিখতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23t। আর আমাদের এখান থেকে কি আসতেছে m, আণবিক ভর অফ কার, H2SO4 ইজ ইকুয়াল টু আমাদের ভর কত আসছে, আমরা একটু আগে ক্যালকুলেশন করেছিলাম, আমাদের ভর এসেছিল হচ্ছে 98। তাহলে স্যার আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, আমরা ফর্মুলা লিখতে পারি হচ্ছে W ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল N ডিভাইডেড বাই Na। এখন আমাদের বের করতে বলেছে কি W ইজ ইকুয়াল ওয়াট, তাহলে W বাদে বাকি সব কিছুকে এক সাইডে নিয়ে চলে যাই, এক সাইডে নিয়ে চলে গেলে আমাদের থাকলো কি এটা। তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 10, n এর ভ্যালু কত, n এর ভ্যালু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 98। ক্যালকুলেট করলে আমরা সিম্পলি একটা ভ্যালু পেয়ে যাব, এই ভ্যালুটা হচ্ছে গ্রাম এককে হবে। তাহলে খেয়াল করলে খুব ইজিলি আমরা একটার সাথে সম্পর্ক স্থাপন করে খুব ইজিলি ভ্যালুগুলা কি করে ফেলতে পারছি, বের করে ফেলতে পারছি। যদি ঐকিক নিয়মে করতে যেতে বেশ বড় হতো, কিন্তু করা যাবে, করা সম্ভব। 9-10-এই তোমরা এই প্রসেসে ম্যাথগুলা করে ফেলতে পারো। ওকে, এইবার পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং পার্টে আমরা একটু চলে আসি। আমরা যদি যে কোনো গ্যাসের আয়তনটা পরিমাপ করি, অর্থাৎ 1 মোলের আয়তন পরিমাপ করি, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দেখা যায় যে তাদের আয়তন হয় 22.4 লিটার। কত হয়, 22.4 লিটার। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা অবশ্যই এসটিপি হতে হবে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার।
এটা আমাদের ভ্যালুটা কত হচ্ছে, এটার ভ্যালুটা হচ্ছে 0°C এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এইটুকু কন্ডিশনে আমাদের কি হবে, যে কোনো গ্যাসের আয়তন আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 22.4 লিটার। মাথায় রাখবে। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি হচ্ছে গিয়ে কি, যে 1 মোল পরিমাণ যদি আমাদের গ্যাস হয়, সেই গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাহলে স্যার আমরা কি বলতে পারি, যে যেমন ধরো একটা গ্যাস হচ্ছে ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস কীভাবে থাকে, Cl2। যদি আমরা বলি 1 মোল Cl2, 1 মোল Cl2, তখন তার ভর হবে হচ্ছে কত, 22, আয়তন হবে 22.4 লিটার। তাহলে ধরো তোমাকে একটা কোশ্চেনে বললো যে 6 লিটার ক্লোরিনের মোল সংখ্যা কত। তাহলে আমরা কোশ্চেনটা একটু নেই। 6 লিটার ক্লোরিনের মোল সংখ্যা কত। তাহলে খেয়াল করে দেখো আমাকে কি কি দেওয়া আছে, 6 লিটার আর মূল সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি 22.4 লিটার ক্লোরিনের মোল সংখ্যা সমান 1। তাহলে আমরা বের করতে পারি 6 লিটার ক্লোরিনের মোল সংখ্যা সমান হবে হচ্ছে 6/22.4। এখন খেয়াল করে দেখো, এটা একটা র্যান্ডম কি বের হলো, র্যান্ডম আয়তন ছিল। তাহলে র্যান্ডম আয়তনকে আমরা প্রকাশ করছি কি দিয়ে, শুধু ভি দিয়ে প্রকাশ করলাম। আর নিচে আমাদের একটা ফিক্সড ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, ফর্মুলাটা এখান থেকে আমাদের দাঁড়ায় n ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। তবে এই ভিটা স্পেসিফিকলি কত হতে হবে, এসটিপি হতে হবে। কি হতে হবে, এসটিপি। এটা অলওয়েজ মাথায় রাখবে।